আচ্ছা, একটা ব্যাপার কি খুব পরিচিত মনে হয়? ধরুন, বিদেশে অনেক কষ্ট করে টাকা আয় করছেন, কিন্তু মাস শেষে পকেটের দিকে তাকিয়ে দেখেন নিজের জন্য কিছুই নেই। যদি আপনার গল্পটা এমনই হয়, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই। আমরা আজ প্রবাসীদের জন্য টাকা পয়সা ম্যানেজ করার এমন একটা সহজ সিস্টেম নিয়ে কথা বলবো, যেটা দিয়ে একটা সিকিউর ভবিষ্যৎ গড়া সম্ভব। চলুন, শুরুতেই একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, শুধু 2023 সালে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $21 বিলিয়নেরও বেশি। ভাবতে পারেন, এটা কিন্তু আসলেই একটা বিশাল অঙ্ক। কিন্তু এই বিশাল অঙ্কের টাকার ঠিক উল্টো পিঠে একটা খুব কঠিন সত্যি লুকিয়ে আছে। একটা রিসার্চে দেখা গেছে, প্রায় 70% প্রবাসীর নিজেদের ব্যক্তিগত কোনো সেভিংস বা সঞ্চয় নেই। মানে জীবনের মূল্যবান সময়টা বিদেশে কাটিয়ে দেশে ফেরার পর তাদের অনেককেই একদম শূন্য থেকে শুরু করতে হয়। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? তো প্রশ্নটা তো এখানেই আসে, যদি এত টাকা আয় করা হয়, তাহলে সেই টাকাগুলো সব যায়টা কোথায়? এটা খুবই হতাশাজনক একটা প্রশ্ন, জানি। আর আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। এর পেছনের কারণ আর সমাধান দুটোই বের করব। তো পুরো বিষয়টা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এই $বিলিয়ন প্যারাডক্সটা আসলে কি। তারপর কথা বলবো 3টা কমন ফিন্যান্সিয়াল ট্র্যাপ বা ফাঁদ নিয়ে। এরপর জানব আয়ের একটা গোল্ডেন রোল, শিখব কিভাবে পরিবারকে একটা ফিন্যান্সিয়াল টিম বানানো যায়, আর সবশেষে দেখব নিজের আর্থিক দুর্গটা কিভাবে শক্ত করে বানানো যায়। তো চলুন প্রথম ধাপে যাওয়া যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে যে মূল সমস্যাটা কোথায়। দেখুন, সমস্যাটা কিন্তু কম আয় করা নিয়ে নয়। আসল সমস্যা হলো একটা ঠিকঠাক সিস্টেমের অভাব আর কিছু কমন ভুলে পা দেওয়া। সাধারণত দেখা যায় প্রবাসীরা 3টে বড় ফাঁদে পা দেন। 1 নম্বর ফাঁদটা হলো, আচ্ছা পরের মাস থেকে শুরু করবক্ষণ, এই চিন্তা। 2 নম্বর হলো ইমোশনাল হয়ে কোনো প্ল্যান ছাড়াই পরিবারকে খুশি করতে টাকা পাঠিয়ে দেওয়া। আর 3 নম্বর, যেটা খুব কমন, সেটা হলো এই ভুল ধারণাটা মাথায় ঢুকিয়ে নেওয়া যে আমার তো বেতন কম, আমি আবার সেভিংস করব কিভাবে। আচ্ছা, এই ফাঁদগুলো থেকে বের হওয়ার জন্য কিন্তু একটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী নিয়ম আছে। একটা নিয়ম যা যে কোনো প্রবাসীর আর্থিক জীবনটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন এবার সেই সহজ সিস্টেমটা নিয়ে কথা বলি। নিয়মটা খুব সিম্পল, 50-20-20-10। মানে বেতনটা হাতে পাওয়ার সাথে সাথেই অন্য কোনো দিকে টাকা খরচ করার আগেই পুরো আয়কে 4 ভাগে ভাগ করে ফেলতে হবে। 50 ভাগ যাবে পরিবারের খরচের জন্য, 20 ভাগ যাবে আপনার পার্সোনাল সেভিংস বা সঞ্চয়ের জন্য, পরের 20 ভাগ আপনার নিজের ব্যক্তিগত খরচের জন্য, আর বাকি 10 ভাগ যাবে ইমার্জেন্সি ফান্ডের জন্য। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো সঞ্চয়ের টাকাটা সবার আগে আলাদা করে ফেলা। এই কনসেপ্টটাকেই বলে পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে সবার আগে নিজেকে দিন। ব্যাপারটা এমন নয় যে সব খরচা করার পর যা পড়ে থাকবে সেটা আপনি জমাবেন, না, বরং সঞ্চয় করাটাই আপনার প্রথম এবং সবচেয়ে জরুরি খরচ। এই মাইন্ডসেটটা একবার বদলে ফেলতে পারলেই কিন্তু আসল কাজটা হয়ে যায়। এবার চলুন তৃতীয় ধাপে যাই। এখানে আমরা কথা বলবো কিভাবে পরিবারকে, বিশেষ করে আপনার জীবনসঙ্গীকে, শুধু খরচের উৎস না ভেবে আপনার ফিন্যান্সিয়াল সাকসেসের একজন পার্টনার হিসেবে পাশে পাওয়া যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনার জীবনসঙ্গীকে শুধু টাকা রিসিভ করার মানুষ হিসেবে দেখবেন না, তাকে আপনার ফিনান্স পার্টনার বা আর্থিক অংশীদার বানান। আপনার আয় কত, কোথায় খরচ হচ্ছে, আপনাদের ভবিষ্যতের লক্ষ্য কী, এই সব কিছু নিয়ে তার সাথে একদম খোলাখুলি আলোচনা করুন। সিদ্ধান্তগুলো একসাথে নিন। দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। যখন কোনো প্ল্যান থাকে না, তখন কি হয়? ইমোশনাল হয়ে টাকার জন্য রিকোয়েস্ট আসে, কোনো স্বচ্ছতা থাকে না, আর সারাক্ষণ একটা আর্থিক চাপ মাথায় কাজ করে। আর যখন একটা প্ল্যান থাকে, তখন আপনাদের একটা যৌথ আর্থিক লক্ষ্য থাকে, একটা ফিক্সড মাসিক বাজেট থাকে, আর আপনারা একটা টিম হিসেবে কাজ করেন। আর এটাই কিন্তু আসল নিরাপত্তা নিয়ে আসে। আর এর একটা লং টার্ম সুবিধাও কিন্তু আছে। যখন পুরো পরিবার এই প্ল্যানিংয়ের সাথে যুক্ত হয়, তখন কিন্তু আপনাদের পরের জেনারেশন, মানে ছেলে মেয়েরাও আর্থিকভাবে সচেতন হয়ে ওঠে। ওরা প্রয়োজন আর শখের মধ্যে পার্থক্যটা বুঝতে শেখে। টাকার আসল মূল্যটা কি আর কেন জমানোটা জরুরি, এই শিক্ষাটা ওরা ছোট থেকেই পেয়ে যায়।
বেশ, এবার চলুন একেবারে শেষ ধাপে চলে যাই। কিভাবে নিজের জন্য একটা ফিন্যান্সিয়াল ফোর্ট্রেস বা আর্থিক দুর্গ গড়ে তোলা যায় সেই ব্যাপারে কিছু প্র্যাকটিক্যাল স্টেপস নিয়ে এখন কথা বলবো। এই পুরো প্ল্যানটাকে বাস্তবে নিয়ে আসার জন্য 3টা কাজ করতেই হবে। 1, আপনার 3 থেকে 6 মাসের খরচের সমান টাকা দিয়ে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। 2, দুটো আলাদা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করুন, একটা শুধু সেভিংসের জন্য, অন্যটা খরচের জন্য। আর 3, পরিবারের খরচের জন্য প্রতি মাসে একটা নির্দিষ্ট লিখিত বাজেট তৈরি করুন। চলুন এবার একটা সত্যি ঘটনা শোনাই। একজন প্রবাসী ভাই যিনি বিদেশে 8 বছর কাজ করার পরও একটা টাকাও জমাতে পারেননি, তিনি এই সিস্টেমটা ফলো করা শুরু করেন। তার নিজের ভাষাতেই বলি, প্রথম 4 মাস প্ল্যানটা ফলো করতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু এরপর এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, আর ওই অভ্যাসটাই আমার জীবনটা বদলে দিয়েছে। আর জানেন এই অভ্যাসটা বদলানোর ফল কি হয়েছিল? এই সহজ সিস্টেমটা কাজে লাগিয়ে তিনি তার প্রবাস জীবনের শেষ 4 বছরে জমিয়েছিলেন পুরো 14 লক্ষ টাকা। এটাই হলো একটা সঠিক সিস্টেমের আসল পাওয়ার। তাহলে বুঝতেই পারছেন, আসল শত্রু কিন্তু কম বেতন নয়। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের ভেতরেরই ওই কণ্ঠটা, যেটা সারাক্ষণ বলতে থাকে, আচ্ছা পরের মাস থেকে শুরু করব। এই গড়িমসি করাই সবচেয়ে বড় বাধা। মনে রাখবেন, যে কোনো ভালো কাজ শুরু করার সেরা সময়টা হলো ঠিক এখনই। যদি এখনও মনে হয় যে অনেক টাকা জমানো খুব কঠিন, তাহলে চলুন একবার ছোট করে শুরু করার শক্তিটা দেখি। ভাবুন তো, প্রতি মাসে যদি মাত্র 5,000 টাকাও জমানো হয়, তাহলে কি হতে পারে? অবিশ্বাস্য হলেও সত্যি, প্রতি মাসে মাত্র 5,000 টাকা করে জমালেও 10 বছর পর সেটা লাভসহ গিয়ে দাঁড়াবে প্রায় 8 থেকে 9 লক্ষ টাকায়। এ থেকেই বোঝা যায় অনেক টাকা দিয়ে শুরু করার চেয়েও বেশি জরুরি হলো কোনোভাবে শুরু করাটা। তো সবশেষে একটাই কথা বলার, পরিবারের প্রতি ভালোবাসা বা আবেগ অবশ্যই থাকবে, কিন্তু শুধু আবেগ দিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত হয় না। আসল শক্তিটা আসে একটা পরিষ্কার পরিকল্পনা থেকে। মনে রাখবেন, যে মানুষটা পরিকল্পনা করে চলে তাকে সহজে কেউ আটকাতে পারে না।